আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা এইচএসসি 24 ব্যাচ অর্থাৎ সেকেন্ড টাইমার ভর্তি পরীক্ষার্থী আসো, তো তোমাদের জন্য আমাদের এই ভিডিওটা। তো গতকালকে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আসলে 24 এবং 25 ব্যাচ ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার তুমি যেই হও না কেন তোমাদের পড়াশোনাটা একদম টু দ্য পয়েন্ট কীভাবে করবা, আগামী 2 মাসে কীভাবে একটা সেরা কামব্যাক দিবা, এইটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। তো তুমি চাইলেও ওই ভিডিওটা দেখে নিতে পারো, তাহলে বুঝবা যে আসলে লাস্ট 2 মাস কীভাবে পড়াশোনাটা করা উচিত এবং কীভাবে পড়লে তুমি একটা ইফেক্টিভভাবে তুমি একটা ভালো একটা আউটপুট পাবা। ঠিক আছে, তো প্রথমেই যেটা বলতে যাচ্ছি, সেকেন্ড টাইমার তোমরা যারা আসো, দেখো প্রথম থেকে অনেকে শুরু করলেও শেষ মুহূর্তে এসে তোমরা অনেকে একটু টেনসড অথবা ছন্নছাড়া হয়ে গেছো। আবার অনেক শিক্ষার্থী আসো এখনও শুরু করো নাই বা কিছুদিন ধরে শুরু করছো। ঠিক আছে, তো সবাইকে নিয়ে কথা বলবো, প্রিপারেশন তোমরা গুছাই নেবা কীভাবে, এবং এই বছর তোমাদের জন্য একটা বিগ অপরচুনিটি আছে। তো তোমাদের যে সুযোগটা এটা কিভাবে কাজে লাগাবা এই বিষয়ে কথা বলবো। তো তার আগে তোমাদের জাস্ট একটা কথা মনে করাই দিই, একজন সেকেন্ড টাইমারের মধ্যে যদি মাত্র 3টা গুণ, এই যে 3টা গুণ আমি লিখে রাখছি, দেখো ডেডিকেশন, ডিসিপ্লিন এবং সেলফ মোটিভেশন, এই 3টা জিনিস তোমার মধ্যে যদি থাকে, তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো, তুমি অবশ্যই একটা ভালো পজিশনে সাবজেক্ট পাবা। এইটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি। কারণ দেখো ভাই, তুমি পরিশ্রম করতেছো, ঠিক আছে, তুমি ডিসিপ্লিন আসো, এখন সৃষ্টিকর্তার সাথে তো তোমার শত্রুতা নাই যে তোমাকে ওইখানে দিবে না বা তোমাকে ভালো পজিশনে নিয়ে যাবে না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো তুমি যদি পরিশ্রমী হও এবং টু দ্য পয়েন্ট পড়াশোনা করতে পারো, যা লাগবে যতটুকু লাগবে বাড়তি জিনিস বাদ দিয়ে যদি যতটুকুই লাগবে অতটুকু পড়াশোনা করতে পারো, ডিসিপ্লিন থাকতে পারো এবং সেলফ মোটিভেট থাকবে, দেখবা তুমি ভালো করবা। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমরা এভাবে কীভাবে রাখবা লাস্ট মোমেন্টে, অনেকে যারা হতাশ হয়ে পড়ছো, ভেঙে পড়তেছো, তারা একটু ভিডিওটা দেখবা। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে, দেখো তোমরা যেখানে একটু হাল ছেড়ে দিবা সেই ডেডিকেশনটা তোমরা ধরে রাখতে পারো না শেষ পর্যন্ত। প্রথম দিকে দেখো মনে হয় যে পারবো কি পারবো না, বা প্রথম দিকে একটু জোশ চলে আসে যে চান্স পাই না, পড়তে হবে। একটা জিনিস খেয়াল করো, এই বছর এইচএসসি 25 ব্যাচ, এইচএসসি 25 ব্যাচ তোমরা যারা বিজ্ঞান বিভাগ আসো, তো 25 ব্যাচ থেকে তুমি দেখবা যে A+-এর সংখ্যা বা রেজাল্টের সংখ্যা কিন্তু অনেক কম। যদি আমি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা বলি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তো এইখানে কিন্তু বিভিন্ন সাবজেক্টের জন্য আলাদাভাবে রিকোয়ারমেন্ট থাকে। ঠিক আছে, যেমন ফিজিক্স পাইতে হলে ফিজিক্সে A থাকা লাগবে, কেমিস্ট্রি, বায়োলজি, তোমার ফার্মেসি, এগুলোর জন্য কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলোতে আলাদা করে রিকোয়ারমেন্ট থাকে বিভিন্ন সাবজেক্টের জন্য। তো এইচএসসি 25 ব্যাচের অনেক শিক্ষার্থী যারা A+ পাইছে বা ভালো রেজাল্ট, ওরা তো ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল সেক্টরে চলে যাবে। ঠিক আছে, তো বেশ কিছু স্টুডেন্ট থাকবে খুবই কম যারা ভার্সিটিতে শিফট হবে, তার মধ্যে আবার ঢাবিতে চলে যাবে। তো যারা সেকেন্ড টাইমার আসো, বিশেষ করে আমাদের টার্গেট রাবি, চবি, ঠিক আছে, গুচ্ছ এগুলোতে আসে। এছাড়া আবার কৃষি গুচ্ছতেও কিন্তু সেকেন্ড টাইমার একটা ভালো অপরচুনিটি পাচ্ছে। তো জিপিএ মার্কটা নিয়ে তোমরা কিন্তু অলরেডি আগে আসো। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেটা তোমাদের জন্য কিন্তু সেকেন্ড টাইমারদের অনেকটা ভালো একটা টার্গেট রাখে। ঠিক আছে, তো এখানে সেকেন্ড টাইমারদের চান্স পাওয়ার রেটটা কিন্তু অনেক বেশি। যদি বলি বিজ্ঞান বিভাগে এ এবং ডি ইউনিটে সেকেন্ড টাইমারদের সংখ্যাই সবচেয়ে বেশি। যদি রিসেন্ট গত বছরের কথা বলি, সেখানেও সেম অবস্থা। ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে শুরু করে মাইক্রোবায়োলজি, সিএসসি সহ আইআইটি সবগুলো ডিপার্টমেন্টে তোমার সেকেন্ড টাইমারদের সংখ্যা বেশি। আমি যদি গত বছর রাবির কথা বলি, সেখানেও কিন্তু টপ 100-এর মধ্যে দেখা গেল 30+ সেকেন্ড টাইমারে ছিল। তাহলে বুঝতেছো সেকেন্ড টাইমারদের চান্স পাওয়ার রেটটা কিন্তু মোটামুটি গত বা রিসেন্ট ইয়ারগুলোতে মোটামুটি বেশি। কেন? কারণ তারা আসতে বুঝতেছে যে তাদের যে সম্ভাবনাটা এটা কিন্তু বাড়তেছে, যে পড়াশোনা যদি আমি করতে পারি, ডেডিকেটেড থাকতে পারি, তাহলে কিন্তু চান্স পাওয়াটা আসলেই পসিবল। তাহলে তুমি সেকেন্ড টাইমার, তোমার হাতে কিন্তু আর 2 মাস আছে, বাট তুমি দেখো 25 ব্যাচ কিন্তু অলরেডি 2 মাস 2.5 মাসের মধ্যেই পাচ্ছে, বাট তুমি কিন্তু 2 মাস পাওনি। তুমি প্রথমবার অ্যাডমিশন দিছো, মোটামুটি প্রিপারেশন তুমি নিছো, তারপর আবার শুরু করছো, তুমি একটা লম্বা সময় প্রিপারেশন নিচ্ছ। তো ওদের থেকে তুমি মোটামুটি বেশি জানো এবং ওদের থেকে তোমার এক্সপিরিয়েন্সটা বেশি। তো তুমি যদি এই যে একটা আলাদাভাবে যে সুযোগটা পাচ্ছ, তোমরা কিন্তু আলাদাভাবে একটা সুযোগ পাচ্ছ, অলরেডি তোমার সিলেবাস শেষ করা হয়েছে, তুমি রিভিশন দিচ্ছ, আবার নতুন করে পড়তেছো, এবং তোমার পরীক্ষা দেওয়ার রিয়েল টাইম যে এক্সপিরিয়েন্স, তুমি পরীক্ষার হলে বসে পরীক্ষা দিছো এবং সেই যে এক্সপিরিয়েন্সটা সেটা তোমার মধ্যে আছে। তার মানে তুমি কিন্তু ওদের থেকে কয়েক ধাপ আগে আসো। তাহলে তোমার যে এই অপরচুনিটিটা, এইটা যদি তুমি এখনও যদি কাজে না লাগাতে পারো, তোমার থেকে আসলে কপাল পড়া কেউ থাকবে না। ঠিক আছে, কারণ তুমি আসলে অলরেডি ওদের থেকে অনেক এক ধাপ বললে ভুল হবে, কয়েক ধাপ আগে আসো। তাহলে এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে এই জিনিসটা রেখে তোমার মধ্যে পজিটিভ কনফিডেন্স অবশ্যই বিল্ড আপ হয়ে যাবে। ঠিক আছে, এইটা তুমি কনফিডেন্স রাখতে পারো। আবার অতিরিক্ত ওভার কনফিডেন্সের কারণে অনেকে আসো যে এবার তো সেকেন্ড টাইমাররা চান্স বেশিই পাবে, তাহলে আমার না পড়ি। ভাই, চান্স বেশি পাবে কেন? কারণ তারা পড়াশোনা করবে, সময়টা দিবে, তাহলে তারা চান্স বেশি পাবে। এখন তুমি যদি ভাবো যে না, এমনি না পড়েই আমি বেশি চান্স পাবো, তাহলে তো হবে না। ঠিক আছে, এইটা তো বিষয় না। তো লাস্ট আমাদের হাতে কিন্তু সময় খুবই কম, কারণ তোমরা এখানে সবাই টার্গেট করবা কি? সবাই টার্গেট করবা হচ্ছে
জাবিকে, রাবিকে, ঠিক আছে, এবং জাহাঙ্গীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এরপরে না গুচ্ছ কি, সেটা তো পরীক্ষার পরে হবে, অত পরে। এখন তুমি যদি এগুলো প্রিপারেশন ভালোভাবে নিতে পারো, যদি কোনো কারণে মিস যায় তারপরে তুমি গুচ্ছ কৃষির জন্য আগায় থাকবে। বাট তুমি এর আগে যদি প্রিপারেশন শেষ না করতে পারো, তাহলে তুমি তো এগুলো তো ভালো করবে না, আবার গুচ্ছ এবং কৃষি ওখানেও তুমি ভালো করবে না। তো তোমার মেইন টার্গেট রাখতে হবে আমাদের যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটা যেহেতু ডিসেম্বরের শেষ সপ্তাহ হবে, অর্থাৎ জানুয়ারি, প্রথমে হবে তোমার হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এরপর হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এরপর হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। তো এটা আমাদের ডিসেম্বরের শেষে হবে, 2 জানুয়ারি হবে চট্টগ্রাম ইউনিভার্সিটি, এবং হচ্ছে 16 জানুয়ারি হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। তো তোমার প্রথম টার্গেট হবে হচ্ছে ডিসেম্বরের মধ্যে খুব ভালো ভাবে সিলেবাসটা শেষ করা, ঠিক আছে। অলরেডি আজকে থেকে বা অক্টোবর মাসের মধ্যে যতটুকু পারো সিলেবাসটা শেষ করো। নভেম্বর মাসে একটা টান তোমাকে দিতে হবে, ঠিক আছে, একটা তুখোর লেভেলে টান তোমাকে দিয়ে নভেম্বরের মধ্যে সিলেবাসটা তুমি যেভাবে পারো শেষ করো, ঠিক আছে। শেষ করার পরে তোমার কাজ হবে হচ্ছে ডিসেম্বর মাসটা ভালো মতো রিভিশন দাও। এখন আমি আসি নভেম্বরের মধ্যে তোমরা টু দ্য পয়েন্ট কীভাবে পড়াশোনা করবা, যেহেতু এর আগেও আমি আগের ভিডিওতে বলছি, বাট আরেকবার বলি। দেখো, তার একটা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে একটু বিরক্ত করি, সেটা হচ্ছে আমাদের ভার্সিটি ক+ গুচ্ছ নতুন ব্যাচ, একদম নতুন ব্যাচ, ব্র্যান্ড নিউ, এটা আজকে থেকে শুরু হবে, অর্থাৎ এক্সাম ব্যাচটা। তো তুমি চাইলে এক্সাম ব্যাচটাতে এই রুটিনটা মেনটেন করে রেগুলার পড়াশোনা করতে পারো। আমরা এই রুটিন বা আমাদের এই এক্সাম ব্যাচে নভেম্বরের মধ্যে সিলেবাসটা শেষ করে ফেলবো, সর্বোচ্চ গেলে ডিসেম্বরের 1-2 তারিখ লাগতে পারে। তো এর মধ্যে সিলেবাসটা শেষ করে রাবি জাবি চবির এগুলোর জন্য মডেল টেস্ট পেপার হলো সবগুলো এর মধ্যে আমরা নিয়ে নিব, ঠিক আছে। তো অর্থাৎ রিভিশনটাও তুমি হয়ে যাবে। এরপরে গুচ্ছর আগে আবার রিভিশন দিয়ে তোমাদের সিলেবাস শেষ করানো হবে, অর্থাৎ একই সাথে 2 স্টেপভাবে তুমি প্রিপারেশন নিতে পারবা। এখানে বোঝা গেল? তাহলে রাবি জাবি চবি এগুলোর আগে সিলেবাস শেষ হয়ে রিভিশন একবার হবে, দেন এগুলোর পরে গুচ্ছের আগে একবার সিলেবাস শেষ এবং রিভিশনটা হবে। তো তুমি চাইলে রুটিনটা ভালো মতো মেনটেন করে প্রিপারেশনটা কিন্তু গুছাই নিতে পারো। তো যারা নতুন করে শুরু করতে যাচ্ছ, এখনও যারা শুরু করো নাই, অনেক শিক্ষার্থী নতুন করে শুরু করতে যাচ্ছ বা নতুন করে রিভিশন দিবা, ঠিক আছে, অনেকের প্রিপারেশন শেষ আবার রিভিশন দিতে যাচ্ছ, তারা আমাদের এই নতুন এক্সাম ব্যাচটাতে ভর্তি হতে পারো, ঠিক আছে। তো এখানে তোমরা কিন্তু এক্সামের পাশাপাশি গাইডলাইন পিডিএফ এছাড়া প্রশ্ন ব্যাংক সলভিং ক্লাসও কিন্তু এখানে পেয়ে যাবা, ঠিক আছে। তো এটা তোমাদের জন্য একটা বেস্ট একটা সুযোগ হইতে পারে। তো আসলে এবার টু দ্য পয়েন্ট কীভাবে পড়াশোনা করবা, তোমাদের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে, যেহেতু আমাদের হাতে সময়টা কম, ঠিক আছে, আমরা এখানে মোটামুটি ধরে নিলাম 60 দিনের মতো সময় পাবো, ঠিক আছে, 60 দিনের মতো ধরে নিলাম। তো এই 60 দিনের মধ্যে তোমাকে সিলেবাসে শেষ করতে হবে। তো আমাদের প্রায় হচ্ছে 49টার মতো চ্যাপ্টার আছে যদি শর্ট সিলেবাস ধরি। এর মধ্যে আবার তোমার চট্টগ্রাম বিষয়ে ফুল সিলেবাস, তো ওইটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। তুমি শর্ট সিলেবাসটা ভালো করে পড়লেই তোমার মোটামুটি ওখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন চলে আসবে, ঠিক আছে। তো এই যে 49 চ্যাপ্টার, তোমার এখানে কাজ কী হবে বলো তো? এখানে কাজ হবে হচ্ছে প্রথম বিষয়, যেটা হচ্ছে এক্সামে কী কী আসে, পরীক্ষার হলে কী কী আসবে, কোন ধরনের প্রশ্ন আসবে, ঠিক আছে। তো তোমাদের যদি আমি বলি যে ভাই তোমার চান্স না পাওয়ার কারণ কী ছিল ফার্স্ট টাইমের, তো অনেকের একটা কমন উত্তর হবে, সেটা হচ্ছে ভাইয়া পর্যাপ্ত পরিমাণে আমি প্র্যাকটিস করছিলাম না। আমি অনেক ক্লাস করছি, অনেক কনসেপ্ট ক্লিয়ার করছি, প্রত্যেকটা অধ্যায়ের কনসেপ্ট ধরে ধরে ক্লিয়ার করছি, কিন্তু আমি প্র্যাকটিসটা আমার কম হয়েছে, আমি কোশ্চেন ব্যাংকটা সলভ করতে পারি নাই, আমার টাইম ম্যানেজমেন্ট ঠিক মতন হয় না, এর কারণে আমার ফার্স্ট টাইমের চান্স হয় না। এই তিনটাই কিন্তু তোমাদের কারণ হবে। তাহলে এই তিনটা তুমি যদি এখনই সলভ করতে চাও, তাহলে তোমাকে যেই বিষয়টার উপর মাথায় রাখতে হবে বা ইম্পর্টেন্স দিতে হবে, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক, ঠিক আছে। সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক। তো কোশ্চেন ব্যাংকের উপর তুমি যদি বেশি ইম্পর্টেন্স দাও, তাহলে তোমার কী হবে, এটা আমি কেন বলতেছি, কারণ এখানে আমাদের যে প্রশ্নগুলো আছে, এখানে যে আমাদের প্রশ্নগুলো, এগুলো কই থেকে আসছে ভাই? এগুলো কি আসমান থেকে টপ পাইছে? না, এগুলো আমাদের যেখানে আমি পরীক্ষা দিব ওইখানকারই প্রশ্ন, ওই টাইপেরই প্রশ্ন। আলটিমেটলি তুমি বুঝতে পারতেছো প্রশ্নগুলো সলভ করলে যে আমাদের এই পরীক্ষায় বা আমাদের যে রাবি যাবে এগুলোতে কেমন টাইপের প্রশ্ন আসবে বা কোন টাইপ থেকে প্রশ্ন আসে। তো বিগত 10 বছরের মধ্যে তোমার একটা অধ্যায় যে সকল ইম্পর্টেন্ট টাইপগুলো আছে সেগুলো কি কভার হয়ে যায় নাই? বলো। অবশ্যই বিগত 10 বছরের প্রশ্ন তুমি যদি ভালো মতো সলভ করো, দেখবা যে একটা অধ্যায়ের সকল টপিকই তোমার ভালো মতো ওখানে ক্লিয়ার হয়ে গেছে। তো তোমার এখানে কাজ হবে হচ্ছে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে কোশ্চিনটা দেখো, কোশ্চিন ব্যাংক ধরে প্রশ্নটা ধরে ধরে প্র্যাকটিস করো এবং ওই প্রশ্নটা ধরে ধরে সলভ করে ওই কনসেপ্টটা তুমি বিল্ড আপ করো, ঠিক আছে। তো ফিজিক্সের একটা প্রশ্ন তুমি ধরলা, একটা মনে করো কোশ্চিন দিলা, এই কোশ্চিনটা তুমি আগে ভালো করে পড়ো, এখানে কি চাইছে বা একটা অধ্যায়ের কোন টপিক থেকে প্রশ্ন আসছে ওই টপিকটা তুমি ভালো মতো ক্লিয়ার করো, ঠিক আছে। ওই টপিকটা ক্লিয়ার করো, তাহলে প্রশ্ন তোমার সলভ হয়ে গেল, প্র্যাকটিস হইলো, তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল এবং তুমি প্রশ্ন সলভ করতে গিয়ে যেটা শিখবা ওইটা তোমার মাথায় বেশি থাকবে, ঠিক আছে। আমার কাছে একটা প্রবলেম আছে, আমি সলভ করতে পারতেছি না, আমার মধ্যে জানার আগ্রহ আছে যে এই প্রশ্নটা আমি কীভাবে সলভ করব। তো যখন তোমার মধ্যে জানার আগ্রহটা আসবে এবং তুমি ওই জানার আগ্রহ থেকে শিখবা, তখন দেখবা যে এটা তোমার লং টাইমে মাথায় থাকবে, ঠিক আছে। এই কাজটা তোমরা করো, কারণ তুমি দেখবা যে তুমি একটা কনসেপ্ট ক্লিয়ার করলা, একটা হ্যাঁ ভেক্টর এরকম হলে লম্ব হলে এটা জানি, এরকম কোণ টোন বার করতে হয়, এরকম সূত্র তুমি জানো, বাট এটা অ্যাপ্লাই করা যদি তুমি না জানো, এইটা তুমি বিপদে পড়বা, ঠিক আছে। তাহলে তোমার প্রধান কাজকে আমাদের হাতে যেহেতু কম সময়, আমি ওইভাবে আগে কনসেপ্ট ক্লিয়ার করব, তারপর আবার
প্রশ্ন ব্যাংক সলভ এইভাবে করতে গেলে আমি ডবল সময় লাগবে, যেটা আমাদের হাতে এখন নাই। আমাদের হাতে আছে অল্প সময়। তো অল্প সময়ের মধ্যে যদি ভালো করতে চাই তাহলে আমি যেভাবে বলতেছি এভাবে পড়তে যারা ফলো করবা তাহলে ভালো করবা, না করলে তোমার নিজের উপর দায়িত্ব, তুমি যা করবা করবা, ঠিক আছে। তাহলে প্রথম কাজ কি, ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর ক্ষেত্রে তুমি অবশ্যই কোশ্চিন ধরে ধরে সলভ করে ওইটার কনসেপ্টটা ক্লিয়ার করবা ব্যাখ্যা থেকে, কোশ্চিনের ব্যাখ্যা থেকে দেখবা যে ওই প্রশ্ন সলভ করার জন্য কী সূত্র লাগছে বা কী কোন কনসেপ্ট লাগছে, এভাবে দেখবা, ঠিক আছে। তো বায়োলজির ক্ষেত্রে তোমাদের একটু বইটা ইম্পর্টেন্স দিতে হবে, ঠিক আছে। বায়োলজি যদি কথা বলি তো বায়োলজির ক্ষেত্রে বইটা একটু গুরুত্ব দেয়। অনেকে বলবা, অনেকে ভর্তি করে বলবো ভাইয়া মেডিকেল পরীক্ষার্থীদের সাথে কি আমরা পারবো? কেন, ওরা কি এলিয়ান? ওরাও মানুষ, তুমিও মানুষ, নাকি তুমি বলদ? তুমি কি বলদ? তুমি তো বলদ না, ঠিক আছে। তাহলে ওদের হাতেও সময় কম আছে, তোমার হাতেও কম সময়। ওরা যদি শেষ করতে পারে তুমি কেন শেষ করবা না? তোমার হাতে যতটুকু সময় আছে, তুমি যদি 5 দিন সময় পাও, ও 10 দিন পাইছে, তাহলে ও 10 দিনে যদি 6 ঘন্টা করে পড়াশোনা করে, তোমার 5 দিনে 12 ঘন্টা করে পড়তে হবে। তুমি যদি এটা পারো তাহলে তো হয়ে গেল ব্যালেন্স। তোমার হাতে যতটুকু আছে, যদি সময় দিন কম থাকে তাহলে তোমাকে পড়ার ডিউরেশনটা বাড়াইতে হবে, ঠিক আছে। এটাই আছে পার্থক্য। ও 5 ঘন্টা করে পড়ছে, তোমাকে 10 ঘন্টা করে পড়তে হবে। এটা দেখবা যে ব্যালেন্স করে ফেলবা। তো জিনিসটা তো টেকনিক্যাল লাগাইতে হবে, খালি তো বললেই হবে না, হায় হতাশ করলে হবে না, হায় আল্লাহ সময় নাই, হায় আল্লাহ সিলেবাসে, এটা করলে তো হবে না। তোমাকে ইফোর্ট দিতে হবে, তোমাকে ওই কাজ করতে হবে, ঠিক আছে। অ্যাকশন তোমাকে নিতে হবে। তাহলে তোমার হাতে সময় কম, আমি জানি, তুমিও জানো, সবাই জানে, ঠিক আছে। তো ওই সময়ের মধ্যেই শেষ করতে হবে, একটু সময় দিবা, ডিউরেশনটা বাড়াও, দেখবে যে বায়োলজি বইটাও শেষ হয়ে গেছে। এখন কি ভাই লাইন বাই লাইন পড়বো না, জাস্ট কী করবা, গুরুত্বপূর্ণ টপিকগুলো এবং গুরুত্বপূর্ণ যে লাইনগুলো এইগুলো পড়ো, ঠিক আছে। তো ভাই গুরুত্বপূর্ণ লাইন এগুলো আমি কই পাবো? ওই যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলেই হয়ে যাবে, ঠিক আছে। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে, আর যদি দাগানো বইয়ের কথা বলে, মেডিকেলে যে দাগানো বই আছে না, এইগুলোর মধ্যে আরও বেশি আছে। যদি এটা পড়তে পারো, এটা পড়লে মোটামুটি কভার হয়ে যাবে, ঠিক আছে। পাশাপাশি যদি ভার্সিটির দাগানো বই তাহলে খুব ভালো, আমাদের কাছে নাই, ঠিক আছে, আগে বলে রাখছি। তো ভার্সিটির দাগানো বই পেলে আরও ভালো, ঠিক আছে। যদি কালেক্ট করতে পারি তাহলে তোমাদের দেওয়ার চেষ্টা করবো। তো এইভাবে একটু পড়ার চেষ্টা করো, ঠিক আছে, টু দ্য পয়েন্ট মাথায় রাখো। আর লাস্ট 3 মাস অবশ্যই কী বললাম, ডেডিকেশন, ডিসিপ্লিন, সেলফ মোটিভেশন। তুমি চান্স না পাও নাই, তুমি তো জানো তোমার লাইফে কী ঘটছে, তোমার ফ্যামিলি থেকে তোমাকে কোন ধরনের কথা শোনাইছে, বা তোমার আশপাশের বন্ধু বান্ধব থেকে শুরু করে প্রতিবেশী, এরাও অনেক কথা শোনাচ্ছে। অনেকে আসো ঘর থেকে বের হতেও লজ্জা লাগছে, তাই না? তাহলে এই যে মোটিভেশনটা তোমার মধ্যে রাখতে হবে যে আমি যদি চান্স পেয়ে যাই তখন আমি কী হবে, আমার কী হবে, আমার বাবা মা খুশি হচ্ছে, আমি বুক ফুলায় বাইরে বেরোতে পারছি, বুক ফুলায় আমি কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাইতে পারতেছি। এই যে মোটিভেশনটা, এটা সুন্দর করে খাতা টেবিলের সামনে লিখে রাখো যে আমি চান্স পাইলে আলটিমেটলি আমার কী হবে, আর চান্স না পাওয়াতে আমার সাথে কী কী ঘটছে। তুমি যখন এগুলো ভাববা না, দেখবে যে আলটিমেটলি তোমার মধ্যে ট্রিগার্ড হয়ে গেল, ঠিক আছে না, আমার পড়তে হবে, আমার ভালো কিছু করতে হবে। তো এইটা তোমাকে অবশ্যই সেলফ মোটিভেশন রাখতে হবে। আমি তোমাকে যতই মোটিভেশন দিই, আমি তোমাকে যতই কাজ হবে না, তুমি যখন সেলফ মোটিভেটেড না হও, ঠিক আছে। তো মোটিভেটেড, সেলফ মোটিভেশন উইথ ডিসিপ্লিন, একটা বেস্ট একটা কম্বো, ঠিক আছে। তো ডিসিপ্লিনের সাথে যদি মোটিভেশন যোগ হয়ে যায় না, দেখবে যে একদম সেই একটা অবস্থা, ঠিক আছে। তো এইটা মাথায় রাখার চেষ্টা করো, আর ডেডিকেশন, রেগুলারিটি মেনটেন করো। দেখবা সেকেন্ড টাইমাররা এই বছর একটা টপ রেজাল্ট করবা। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং দিতে পারবা না, মেডিকেল থেকে শুরু করে সাস্ট কিন্তু সেকেন্ড টাইমার আছে। দেখবা সেকেন্ড টাইমাররা যদি সুযোগটা কাজে লাগাইতে পারে, এটা একটা বেস্ট আউটপুট কিন্তু করতে পারবা। তো সেকেন্ড টাইমারদের জন্য আসলে কি বলবো, একটা বড় একটা সুযোগ থাকছে এই বছর 25-26 সেশনে। তোমরা একটা ভালো করতে পারবা যদি জাস্ট 2টা মাস লেগে থাকো, ঠিক আছে। যদি লেগে থাকতে পারো ভালো কিছু হবে, না লেগে থাকতে পারলে ওই যে কথাগুলো শুনছো আবার নতুন করে এবার আরও বেশিভাবে শুনবা। সেকেন্ড টাইম দিছো, আবার সময় পাবে, এবারও কেন মারা খাইলা, দেখবে যে আরও বেশি আরও অপমানিত হইতেছো। তো এই জিনিসগুলো মাথায় রেখে হলেও পড়াশোনাটা করো, ঠিক আছে। কারণ তোমার অবস্থা, সেকেন্ড টাইমার জার্নিটা আসলে মোটেও সহজ একটা বিষয় না। এটা কিন্তু অনেক একটা কি বলবো, বিষয় কাটা আগুন এগুলো ছিটায় রাখছে, ঠিক আছে। আর যারা মধ্যবিত্ত ফ্যামিলি, নিম্নবিত্ত ফ্যামিলি, পড়াশোনাটাই যাদের হাতে একটা সম্বল থাকে, তো তাদের জন্য কিন্তু আরও একটা বড় একটা বাধা যে তুমি ছোটোবেলা থেকে ভালো স্টুডেন্ট, স্কুল কলেজে ভালো রেজাল্ট করছো, অ্যাডমিশন এসে চান্স পেলে না, তোমাকে কিন্তু অনেকে জাজ করবে। আবার সেকেন্ড টাইম এসেও চান্স পাও নাই, একটা কি বলবো, খারার উপরে ফাড়া, ঠিক আছে। তো এইটা একটু মাথায় রাখবা, এই চিন্তাগুলো করেও, যেহেতু সময় কম, কাজে লাগাও, ভালো কিছু হবে, ঠিক আছে। আর যারা এক্সাম ব্যাচটাতে ভর্তি হও, নতুন করে শুরু করতে চাচ্ছ, আজকে থেকে কিন্তু শুরু হবে, 100 টাকা ডিসকাউন্টও চলতেছে। যারা হবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, অথবা আমাদের ওয়েবসাইট লিঙ্কটা তুমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে পাবা, সেখানে দেখেও ভর্তি হতে পারবা। সেকেন্ড টাইমের জন্য আরও কিছু ভিডিও আসবে, ক্লাস গাইডলাইন সব কিছু আসবে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।